আজকাল আমাদের জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সুগার বা চিনি নিয়ন্ত্রণ করা। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এর সমাধানটা হাজার হাজার বছর পুরনো কোনো এক ঐতিহ্যের মধ্যে লুকিয়ে থাকে। চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই আজকের আলোচনার মূল বিষয়। কারণ এমন একটা ভেষজ সত্যি আছে যা কিছুক্ষণের জন্য মিষ্টির স্বাদ নেওয়ার ক্ষমতাটাই কেড়ে নিতে পারে। এই ভেষজটার নামই হল গুড়মার, আর নামটা শুনলেই বোঝা যায় এর কাজটা কি। সংস্কৃত ভাষায় এর মানে হল চিনি ধ্বংসকারী। ভাবা যায় হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদে এটা ব্যবহার হয়ে আসছে। আচ্ছা, এর গভীরে ঢোকার আগে একটা খুব জরুরি কথা পরিষ্কার করে নেওয়া ভালো। গুড়মার কিন্তু কোনো ম্যাজিক না, আর এটা প্রচলিত ডায়াবেটিসের ওষুধের কোনো বিকল্পও নয়। এটা বড়জোর একটা সাপ্লিমেন্ট বা সহায়ক হিসেবে কাজ করতে পারে, তার বেশি কিছুই নয়। তো এই যে চিনি ধ্বংসকারী বলা হচ্ছে, এটা আসলে কিভাবে কাজ করে? এর পেছনের সায়েন্সটা আসলে কি? চলুন এর 4টে প্রধান কাজের ধরন এক এক করে দেখে নিই। যদি এক কথায় বলি, গুড়মার মূলত এই 4টে কাজ করে আমাদের ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখতে সাহায্য করে। প্রথমত, এটা মিষ্টি খাওয়ার ইচ্ছেটাই কমিয়ে দেয়। দ্বিতীয়ত, শরীরে চিনির শোষণ বা অ্যাবজর্পশন কমায়। তৃতীয়ত, ইনসুলিনের কাজ করার ক্ষমতা বাড়ায়। আর চতুর্থত, এটা অগ্নাশয়ের কোষকে নতুন করে তৈরি হতেও সাহায্য করতে পারে। এর প্রথম কাজটা, আর আমার মতে সবচেয়ে মজার কাজটা হলো, এটা আমাদের টেস্ট বাডকে প্রভাবিত করে। গুড়মারের মধ্যে জিমনেমিক অ্যাসিড নামে একটা জিনিস আছে, যেটা আমাদের জিভের মিষ্টির রিসেপ্টরগুলোকে কিছুক্ষণের জন্য ব্লক করে দেয়। মানে আপনি মিষ্টি কিছু মুখে দিলে সেটা আর মিষ্টিই লাগবে না। স্বাভাবিকভাবে তখন মিষ্টি খাওয়ার ইচ্ছেটাও কমে যায়। শুধু জিভেই নয়, এর কাজ আমাদের পেটের ভেতরেও চলে। ব্যাপারটা অনেকটা এরকম। গোড়মারের অণুগুলো আমাদের অন্ত্রে একটা গার্ডের মতো কাজ করে। যেখানে যেখানে চিনি রক্তে মিশে যাওয়ার কথা, সেখানে গিয়ে বাধা দেয়। ফলে খাবার খাওয়ার পর হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাওয়ার যে ভয়টা থাকে, সেটা কমে আসে। এর পরের কাজটা তো আরও জরুরি। কিছু গবেষণা বলছে, গুড়মার আমাদের প্ল্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়কে আরও বেশি ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, শরীরে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে, কোষগুলো যেন সেটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে, সেই দিকেও খেয়াল রাখে। আর 4 নম্বর যে সম্ভাবনার কথা বলা হয়, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব ইন্টারেস্টিং। কিছু স্টাডিতে দেখা গেছে যে এটা অগ্নাশয়ের সেই বিটা সেলগুলোকে রিজেনারেট করতে বা নতুন করে তৈরি হতে সাহায্য করে, যেগুলো আসলে ইনসুলিন তৈরি করে। তবে হ্যাঁ, এই বিষয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন আছে। তো সায়েন্সটা তো বোঝা গেল, কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষ এটা কিভাবে ব্যবহার করে আসছে? ঐতিহ্যগতভাবে এটা বেশ কয়েকভাবে ব্যবহার করা হয়। যেমন, এর তাজা পাতা সরাসরি চিবিয়ে খাওয়া হয়, সাধারণত খাবারের আগে, যাতে মিষ্টির ইচ্ছেটা কমে যায়। আবার শুকনো পাতার গুঁড়ো বা চূর্ণ জলের সাথে মিশিয়ে খাওয়ারের পরেও খাওয়া হয়। এছাড়া এর পাতা ফুটিয়ে চায়ের মতো করেও অনেকে পান করেন। এতক্ষণ তো আমরা এর উপকারিতা নিয়ে কথা বললাম, কিন্তু এর আরেকটা দিকও আছে, যেটা জানা আরও অনেক বেশি জরুরি। আর সেটা হলো এর ঝুঁকি এবং সতর্কতা। চলুন এবার সেই দিকটা দেখি। দেখুন, সবচেয়ে বড় আর জরুরি কথাটা হলো, ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা একদমই উচিত না। বিশেষ করে যারা অলরেডি ডায়াবেটিসের জন্য ওষুধ নিচ্ছেন, তাদের জন্য তো এটা মাস্ট। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। গুড়মার নিজেও ব্লাড সুগার কমায়, আবার ডায়াবেটিসের ওষুধও একই কাজ করে। দুটো একসাথে মিলে সুগার লেভেলকে বিপজ্জনকভাবে নিচে নামিয়ে আনতে পারে। এই অবস্থাকে হাইপোগ্লাইসেমিয়া বলে, আর এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দুটোকে একসাথে মেলানো একেবারেই চলবে না। এটাও মাথায় রাখা ভালো যে বেশি পরিমাণে নিলে কিছু সাইড এফেক্টসও দেখা দিতে পারে। যেমন ধরুন, বমি ভাব, মাথা ঘোরা, কাঁপুনি বা পেট খারাপের মতো সমস্যা। আর হ্যাঁ, দুটো গ্রুপের মানুষের এটা একেবারেই এড়িয়ে চলা উচিত। 1, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা, কারণ তাদের জন্য এটা নিরাপদ কিনা তা নিয়ে যথেষ্ট তথ্য নেই। আর 2, যাদের মিল্কুইড ফ্যামিলির গাছে অ্যালার্জি আছে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? গুড়মার একদিকে যেমন দারুণ সম্ভাবনাময়, তেমনি এর সাথে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও কিন্তু জড়িয়ে আছে। দেখুন, গুড়মার সত্যি একটা অসাধারণ ভেষজ, যেখানে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান মিলেমিশে একাকার। কিন্তু এর যেমন সম্ভাবনা আছে, তেমনি এর ঝুঁকিগুলোও কিন্তু বেশ বড়। তাই একে কাজে লাগাতে হলে ঝুঁকিগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন থাকতে হবে এবং অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। যখন এই রকম প্রাচীন জ্ঞান আধুনিক বিজ্ঞানের সামনে এসে দাঁড়ায়, তখন এর সম্ভাবনা আর ঝুঁকিগুলোর মধ্যে ভারসাম্য রাখার সবচেয়ে ভালো উপায়টা কী হতে পারে? ভাবনার বিষয়, তাই না?